মার্কিন ধনকুবের ও টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক এখন পর্যন্ত 4 জন নারীর 14টি সন্তানের বাবা হয়েছেন। তবে এতেও সন্তুষ্ট নন ইলন মাস্ক। আরও সন্তান নিয়ে রীতিমতো সন্তানের একটি বাহিনী তৈরির পরিকল্পনা করছেন তিনি। এই উদ্দেশ্যে মাস্ক তার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স ব্যবহার করে সম্ভাব্য মায়েদের সঙ্গে যোগাযোগও শুরু করেছেন। এছাড়া সন্তান জন্মের প্রক্রিয়া ত্বরান্বিত করতে অনেককে তিনি সারোগেট মাদার হওয়ারও প্রস্তাব দিয়েছেন। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, জাপানের কিছু কর্মকর্তার অনুরোধে মাস্ক একজন হাই প্রোফাইল জাপানি নারীকেও নিজের শুক্রাণু পাঠিয়েছেন। এখন পর্যন্ত মাস্কের 14টি সন্তানের তথ্য পাওয়া গেলেও বিভিন্ন সূত্র থেকে জানা যায় তার সন্তানের প্রকৃত সংখ্যা আরও বেশি। মাস্কের সন্তানের মা হওয়া এই নারীরা হলেন অ্যাশলি সেন্ট ক্লেয়ার, গায়িকা গ্রাইমস, নিউরোলিঙ্কের নির্বাহী কর্মকর্তা শিভন জিলিস এবং তার প্রাক্তন স্ত্রী জাস্টিন মাস্ক। এদের মধ্যে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অ্যাশলি সেন্ট ক্লেয়ার মাস্কের সাথে হওয়া সন্তান জন্ম নিয়ে এক ব্যক্তিগত চ্যাট প্রকাশ্যে এনেছেন। অ্যাশলি জানান, মাস্ক তাকে একাধিক বার্তা পাঠিয়ে বিশাল পরিবার গড়ার ইচ্ছার কথা জানিয়েছেন। একটি বার্তায় মাস্ক তাকে বলেছেন, আমি চাই তুমি আবার গর্ভধারণ করো। এই পৃথিবী ধ্বংসের আগে আমাদের একটা লিজিয়ন তৈরি করতে হবে। লিজিয়ন বলতে মূলত একটি সৈন্যদলকে বোঝায়, যাতে 3000 থেকে 6000 মানুষ থাকে। রোমান যুগে লিজিয়ন বলতে সেনাবাহিনীর একটি বৃহৎ ইউনিটকে বোঝানো হতো। ফলে পৃথিবী ধ্বংসের আগে লিজিয়ন তৈরির কথা বলে মাস্ক আসলে কিসের ইঙ্গিত দিলেন সে প্রশ্ন থেকেই যায়। জহিরুল ইসলাম, আজকাল। মনে করুন আপনি আদিম সভ্যতার মানুষ। আধুনিক প্রযুক্তির কোনো ধারণাই আপনার নেই বড় বড় বিল্ডিং কিংবা শপিং মল। যতদূর চোখ যাবে বিস্তৃত জঙ্গল বা মরুভূমি। জনসংখ্যা বলতে আপনি ও আপনার সম্প্রদায়ের গুটি কয়েক মানুষ। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসবে, এসব গাছপালা, মরুভূমি, এমনকি আপনার সৃষ্টি কে করেছেন? বলছি 12,000 বছর পূর্বের কথা। পৃথিবীর সর্বপ্রথম ধর্মীয় উপাসনালয় বলা হয় গোবেকলি তেপেকে। চলুন জেনে নেওয়া যাক এর ইতিহাস। তুর্কি শব্দ গোবেকলি তেপে এর অর্থ নাভির পাহাড়। কুর্দি ভাষায় জায়গাটির নাম গিরেমিরাজান। 1963 সালে এই গোবেকলি তেপে হইচই ফেলে দেয় বিশ্বময়। জার্মান প্রত্নতাত্ত্বিক ক্লাউস স্মিট দলবল নিয়ে এখানকার মাটি খুঁড়ে ঈসা আলাইহিসসালামের জন্মের 8000 থেকে 9500 বছর আগেকার নিওলিথিক সভ্যতার স্থাপনা খুঁজে পান। 20 একর জমিতে গড়ে তোলা বিশাল পাথরের বৃত্তাকার কাঠামোয় 50 ফুট উঁচু পাথরের স্তম্ভ। একে ঘিরে আছে আরও অনেক ছোট আয়তাকার স্থাপনা। ক্লাউস স্মিট বলেছিলেন, মানুষের তৈরি প্রথম উপাসনালয় খুঁজে পেয়েছি আমরা। বিশ্বের প্রাচীনতম উপাসনালয় না হলেও একে অন্যতম প্রাচীন বলাই যায়। স্থাপনাটি উপাসনালয় হয়ে ওঠার প্রমাণ কি? এখানে মানুষের কবর পাওয়া যায়নি, পাওয়া গেছে মাথার খুলি, হাড়ের টুকরো। প্রত্নতাত্ত্বিকদের ধারণা, প্রাচীন মানুষের উপাসনার প্রয়োজনেই মানুষের মাথার খুলির দরকার পড়েছিল। চারদিকে সাজিয়ে রাখা কিছু খুলিতে অলংকার দেখে মনে হয় এগুলো বিশেষ মর্যাদা সম্পন্ন মানুষের। 2018 সালে ইউনেস্কো একে মানব নির্মিত স্মৃতিস্তম্ভ স্থাপত্যের প্রথম প্রকাশগুলোর একটি উল্লেখ করে ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দেয়। তখনও মানুষ মাটি পুড়িয়ে থালা বাসন বানানোর কায়দা শেখেনি, কৃষিকাজ করতে শিখেছে কেবল। সে সময় মানুষের অন্তর্দৃষ্টিতে ধর্মের জন্ম হয়েছিল। এর প্রমাণ এই স্থাপনা। অনেক অনেক প্রশ্নের উত্তর এখনো মেলেনি। তবে তর্কের ঝড় উঠেছে তখন যখন ক্লাউস স্মিট একে মানুষের প্রথম উপাসনালয় বলেছিলেন। কৃষি সভ্যতায় মানুষ উপাসনালয় নির্মাণ করেছিল বলে ধারণা করা হতো। স্টোনহেঞ্জকে বলা হচ্ছিল প্রথম মেগালিথ। এরও 5000 বছর আগেকার এই স্থাপনা কিভাবে মানুষ বানালো সে রহস্য আজও উন্মোচন হয়নি। তাওফিকুল ইসলাম, আজকাল।
প্রথমত, নির্বাচন ঘনিয়ে এলে শুরু হয় মনোনয়ন বাণিজ্য। দলীয় মনোনয়ন পেতে হলে প্রয়োজন হয় মোটা অঙ্কের টাকা। যোগ্যতা, শিক্ষা বা জনসেবার অভিজ্ঞতা এখানে বড় ভূমিকা রাখে না। ফলে টাকার জোরে যারা মনোনয়ন পান তারা নির্বাচনে গিয়ে খরচ করেন কয়েক গুণ বেশি টাকা। এরপর ভোটে জিতলে শুরু হয় সেই টাকার পুঁজি তোলার প্রক্রিয়া। কথাগুলো আমার না, কথাগুলো লিখেছেন আমেরিকার বাসিন্দা বাংলাদেশি বংশোদ্ভূত প্রিসিলা। 14 এপ্রিল প্রিসিলা তার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে লিখেন, বাংলাদেশের পুরনো ধারার রাজনৈতিক দলগুলো যেভাবে এখন বিপদের মুখে পড়বে, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে পুরনো ধারার রাজনৈতিক দলগুলো আজ চরম সংকটে। সময়ের সাথে সাথে সমাজ বদলেছে মানুষের চিন্তাভাবনা, কিন্তু এসব দল নিজেদের বদলাতে পারেনি। এ কারণে জনগণের ভেতরে এসব দলের প্রতি বিরক্তি ও ঘৃণা ক্রমশই বেড়েই চলছে। এরপর প্রিসিলা নির্বাচন নিয়ে তার সংশয় প্রকাশ করে লিখেন, প্রথমত, নির্বাচন ঘনিয়ে এলে শুরু হয় মনোনয়ন বাণিজ্য। দলীয় মনোনয়ন পেতে হলে প্রয়োজন হয় মোটা অঙ্কের টাকা। যোগ্যতা বা শিক্ষা বা জনসেবার অভিজ্ঞতা এখানে বড় ভূমিকা রাখে না। ফলে টাকার জোরে যারা মনোনয়ন পান তারা নির্বাচনে গিয়ে খরচ করেন কয়েক গুণ বেশি। এরপর ভোটে জিতলে শুরু হয় সেই টাকার পুঁজি তোলার প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় মাঠে নামে চাঁদাবাজি, টেন্ডারবাজি, জমি দখল সহ নানা অপকর্ম। এলাকা জুড়ে শুরু হয় নেতাদের শোডাউন, প্রভাব খাটানো আর জনসাধারণকে প্রভাবিত করার অপচেষ্টা। তিনি আরও লিখেন, আমি আগেও বলেছি, আজ দেশে যার হাতে মোবাইল আছে সেই এক প্রকার সাংবাদিক। কেউ কিছু করলে সেটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এমনকি কাজের বুয়া, রিক্সা চালক কিংবা ভিক্ষুক সবার হাতেই এখন স্মার্টফোন। তাই কিছুই গোপন রাখা সম্ভব নয়। সিসিটিভি, ইন্টারনেট, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গাতেই নজরদারি চলছে। এদের কারণে দলের নেতাদের অপকর্মের দায় এসে পড়ে পুরো দলের উপর, দলের মহাসচিবের উপর, এমনকি দলের প্রতিষ্ঠাতা ও তার পরিবারের উপরও। এর উদাহরণ আমরা ইতিমধ্যেই দেখেছি। সেই পোস্টে প্রিসিলা আইন শৃঙ্খলা নিয়ে লিখেন, আগে প্রশাসন, পুলিশ বা আর্মি ব্যবহার করে সাধারণ মানুষকে দমন করা যেত। এখন সেই দিন শেষ। যাই করা হোক না কেন তার প্রমাণ চলে আসে জনসম্মুখে। প্রশাসন এখন অনেক বেশি সতর্ক, তবে দুঃখজনকভাবে দেখা যাচ্ছে বিগত সময়ের ভয়াবহ অভিজ্ঞতা থেকেও অনেকে শিক্ষা নিচ্ছেন না। বর্তমানে ক্ষমতায় টিকে থাকতে হলে সৎ না হয়ে উপায় নেই, কারণ জনগণ এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন। তারা প্রমাণ করেছে ক্ষমতা দেখিয়ে জনতাকে দমিয়ে রাখার সময় শেষ হয়ে গেছে। তিনি আরও লিখেন, যদি রাজনীতিকরা নিজেদের না বদলান তাহলে জনগণ নতুন নেতৃত্ব খুঁজে নেবে। তারা আর ক্যাডার কিংবা টাকার জোরে কাউকে নেতা মানতে রাজি নয়। যারা বলছেন তারা আবার ফিরে আসবেন, হ্যাঁ তা সম্ভব, তবে আগের রূপে নয়। ফিরে আসতে হলে বদলে আসতে হবে ভিন্ন রূপে, ভিন্ন গুণে, ভিন্ন চেহারায়, সৎ নেতৃত্ব নিয়ে। ওসি প্রদীপ, মেজর সিনহা হত্যা, নারায়ণগঞ্জের 7 খুন, চট্টগ্রামের কমিশনার হত্যা, ইলিয়াস আলীকে গুম, বেনজির, হারুন, এদের সবাইকে এক সময় না এক সময় বিচারের সম্মুখীন হতে হবে। এসব ঘটনা আমাদের শেখায় কেউই ছাড় পায় না। আপনি যা করবেন তার ফল আপনার জন্য অপেক্ষা করছে, শুধু সময়ের ব্যাপার। যারা ভাবছেন দল ক্ষমতায় গেলে ঠিকাদারি করবেন, সিন্ডিকেট করবেন, অবৈধ ব্যবসা চালাবেন, তাদের জন্য সতর্কবার্তা, বদলান, নয়তো পালাতে হবে। দেশে খাওয়ার দিন শেষ, এখন জনগণ আপনাদের খাবে। অতএব অহেতুক লাফালাফি করবেন না। কিসের লোভে রাজনীতি করছেন? ক্ষমতা কি একমাত্র পেশা? চাকরি করুন, ব্যবসা করুন, সেই পথেও সাফল্য সম্ভব। রাজনীতি করতে হলে সৎ হয়ে করুন, তাহলে জাতি আপনাকে ইতিহাসের শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে। আর যদি ভুল করেন তাহলে একা নয়, গোটা পরিবারকেই ইতিহাসে দায় বইতে হবে। সততার কোনো বিকল্প নেই। তাওফিকুল ইসলাম, আজকাল। হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ মেটায় না ভাই ভাই। এবার বাংলাদেশের উদাহরণ টেনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তীব্র সমালোচনা করলেন পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সাথে ওয়াকফ সংশোধনী আইন নিয়ে পশ্চিমবঙ্গে সম্প্রতি ছড়িয়ে পড়া অশান্তির জন্য ভারতের বিজেপি সরকারকে দায়ী করে বক্তব্য দিয়েছেন তিনি।
মঙ্গলবার কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে পশ্চিমবঙ্গের ইমাম মুয়াজ্জিনদের সম্মেলনে বক্তব্য দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে প্রধানমন্ত্রী মোদীকে উদ্দেশ্য করে তিনি বলেন, পশ্চিমবঙ্গ বাংলাদেশের সীমান্ত লাগোয়া রাজ্য। বাংলাদেশের পরিস্থিতি জানেন না, এত তাড়াহুড়োর কি ছিল? বক্তব্যের এক পর্যায়ে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গোপন চুক্তি করেছেন বলেও দাবি করেন মমতা। আপনি ইউনূসের সঙ্গে গোপনে মিটিং করেছেন, চুক্তি করেছেন করুন, তাতে দেশের ভালো হলে আমাদের কিছু বলার নেই। মুখ্যমন্ত্রী আরও বলেন, আপনি বাংলার ধর্মীয় মেরুকরণ ঘটাতে চান, হিন্দু মুসলমানদের মধ্যে ভাগাভাগি করতে চান, আর এই কারণেই দেশে অশান্তি। এছাড়া ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহের উদ্দেশ্যেও মমতা বলেন, আপনি কোনোদিন প্রধানমন্ত্রী হবেন না, মোদিজির প্রধানমন্ত্রী গেলে আপনার কি হবে? মুসলিমদের ধৈর্য ধরার অনুরোধ জানিয়ে মমতা বলেন, 1 বছর ধৈর্য ধরুন, দিল্লিতে অনেক পরিবর্তন হবে, নতুন সরকার হলে আশা করি হামাগুড়ি বাবু ঢুকবেন না। সম্প্রতি বিতর্কিত ওয়াকফ আইন কার্যকর হওয়ার পরপরই ভারতের বিভিন্ন রাজ্যে বিক্ষোভ শুরু করেন মুসলিমরা ও বিজেপি বিরোধী বিভিন্ন দলের নেতৃবৃন্দ। সবচেয়ে বেশি বিক্ষোভ হয়েছে পশ্চিমবঙ্গে। এই বিক্ষোভকে ঘিরে আক্ষরিক অর্থেই রণক্ষেত্রে রূপ নিয়েছিল রাজ্যের মুর্শিদাবাদ, মালদহ, নদিয়া সহ বিভিন্ন জেলা। বাংলাদেশের পরিস্থিতি যে এপার বাংলাতেও প্রভাব ফেলছে তা মানেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতারাও। MR আকাশ, আজকাল। অ্যাপলের আইফোন তৈরি হবে বাংলাদেশের মাটিতে, কি চমকে উঠলেন? অবাক করার মতো বিষয় হলেও এমনই এক সম্ভাবনা হাতছানি দিচ্ছে বাংলাদেশের জন্য। মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধের মধ্যে বাংলাদেশের জন্য এসেছে নতুন এক সম্ভাবনার বার্তা, যার ফলে বাংলাদেশে তৈরি হতে পারে আইফোনের মতো দামি মোবাইল সহ তথ্য প্রযুক্তি ভিত্তিক যে কোনো যন্ত্র বা সরঞ্জাম, এমনকি যুদ্ধের ময়দানের সমরাস্ত্রও তৈরি হবে বাংলাদেশের এই মাটিতে। দ্বিতীয় দফা ক্ষমতায় বসেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চিরশত্রু চীনের পণ্য রফতানির উপর চড়া হারে শুল্ক আরোপ করেছে। জবাবে চীনও হাত পা গুটিয়ে বসে নেই, তারাও পাল্টা জবাব দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প ও তার দেশ আমেরিকাকে। নিষেধাজ্ঞার এই খেলায় এবার চীনের ঘোষণায় মাথায় হাত পড়েছে টেক কোম্পানি অ্যাপলের। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসে 13 এপ্রিল প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি চুম্বকসহ বিরল মৌলের রপ্তানি বন্ধ রাখার জন্য নির্দেশ দিয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়। এর ফলে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানি অ্যাপলের আইফোন তৈরিতে বিরল মৃত্তিকা ধাতু চীন থেকে আর পাওয়া যাবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রির নামকরণ অনুযায়ী পর্যায় সারণীর ল্যান্থানাইট সিরিজের 15টি মৌলের সঙ্গে স্ক্যান্ডিনিয়াম ও ইট্রিয়াম সহ মোট 17টি ধাতুকে একত্রে বিরল খনিজ বলা হয়। তবে এদের উত্তোলন এবং পৃথককরণ প্রক্রিয়া অত্যন্ত জটিল ও অর্থনৈতিকভাবে ব্যয়বহুল। যুক্তরাষ্ট্রের জিওসায়েন্স ইনস্টিটিউট বলছে, আধুনিক প্রযুক্তি, শিল্প ও প্রতিরক্ষা খাতে বিরল খনিজ অপরিহার্য। মুঠোফোন, কম্পিউটারের হার্ড ড্রাইভ, বৈদ্যুতিক ও হাইব্রিড যানবাহন, টেলিভিশনের LED ডিসপ্লে, প্রতিরক্ষা ও মহাকাশ প্রযুক্তি যেমন লেজার, রাডার ও সোলার সিস্টেম, জেট ইঞ্জিন, মিসাইল সিস্টেম ও স্যাটেলাইটেও বিরল খনিজের ভূমিকা আছে। এছাড়া নবায়নযোগ্য শক্তি যেমন বায়ু টারবাইন ও সৌর প্যানেল এবং চিকিৎসা, অটোমোটিভ ইন্ডাস্ট্রি এবং কাঁচ ও সিরামিক শিল্পও এখন বিরল খনিজ নির্ভর। এদিকে বাংলাদেশে বিরল খনিজের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছেন গবেষকরা। প্রায় 20 বছর ধরে খনিজ নিয়ে কাজ করছে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর বা GSB। কয়েকটি গবেষণায় দেশের কয়েকটি অঞ্চলে বিরল খনিজের সন্ধান পায় এই অধিদপ্তর। গবেষকরা বলছেন, নদী অববাহিকার বালু, জেগে ওঠা চর, সৈকত বালু এবং কয়লা খনি থেকে বিরল খনিজের সন্ধান পাওয়া গেছে। তবে বাংলাদেশে আলাদাভাবে বিরল খনিজ খোঁজার সরকারি কোনো উদ্যোগ নেই।
জানা গেছে গত বছর সরকারের কাছ থেকে ইজারা নিয়ে গাইবান্ধা জেলার প্রায় 2395 হেক্টর এলাকার যমুনা নদীর বালি থেকে বাণিজ্যিকভাবে ভারী খনিজ সংগ্রহ শুরু করে অস্ট্রেলিয়ার কোম্পানি এভারলাস্ট মিনারেলস। এদিকে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি থেকে পাওয়া কয়লা ও ছাইয়ে বিরল খনিজের সন্ধান পাওয়া গেছে। সাধারণত প্রতি কেজি কয়লায় 100 মিলিগ্রাম বিরল খনিজ থাকলে তা অর্থনৈতিকভাবে উত্তোলনযোগ্য। দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি থেকে প্রাপ্ত কয়লার মধ্যে বিরল খনিজের উপস্থিতি 200 মিলিগ্রামের বেশি। এছাড়া প্রতি কেজি কয়লা পোড়া ছাইয়ে 700 থেকে 800 মিলিগ্রাম বিরল খনিজের উপস্থিতি রয়েছে, যেখানে 600 মিলিগ্রাম থাকলেই তা বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য ধরা হয়। তবে দেশে প্রাপ্ত বিরল খনিজের অর্থনৈতিক সম্ভাবনা যাচাই করতে আরও বেশি গবেষণা করতে হবে। এর জন্য পর্যাপ্ত পরীক্ষাগার সুবিধা প্রয়োজন বলে মনে করেন মোহাম্মদ আহসান হাবিব। তিনি বলেন, প্রতি বছর 1 বিলিয়ন টন পরমাণু বালু দেশের নদীগুলো বহন করে আনে। ফলে বালুতে থাকা বিরল খনিজ আহরণ করতে পারলে অর্থনৈতিকভাবে দেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। জহিরুল ইসলাম, আজকাল।